কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছেন। স্পার্কিং সাইনাস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেল লিংক আছে। সেই টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলে যত রকমের ভিডিও আছে সেই ভিডিওগুলো পিডিএফ আকারে মানে নোটস আকারে দেয়া থাকে। ওখান থেকে কিন্তু দিয়ে পড়া যেতে পারে, ঠিক আছে? তো ভিডিওটি আজকে শুরু করছি। ভিডিওটি আজকে কি না, হিট রিলেটেড ইস্যু, মানে এই যে প্রচন্ড গরম, গ্রীষ্মের যে প্রচুর একটা মানে দাবদাহ, সেখান থেকে কি করে আমরা মুক্তি পাবো, সোজা কথা সেখান থেকে কি কি রোগ হতে পারে এবং সেই রোগগুলোকে আমরা যদি আগে থেকে জেনে থাকি তাহলে কি হবে না, আমরা সেগুলো কি কি প্রিভেনশন করলে বা কি কিভাবে আমরা পদক্ষেপ নিলে যে আমরা ওই রোগের সম্মুখীন হব না, সেগুলো আমরা আলোচনা করবো। তাই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমাদের এই হিট রিলেটেড ইস্যু মানে যে আমাদের যে গরমের জন্য যে রোগগুলো বিশেষ করে হয়, যেগুলো কিন্তু এমার্জেন্সি, সেই রোগগুলোর ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি এবং সেগুলো কি হচ্ছে সেগুলো পরপর আলোচনা করব। প্রথম হচ্ছে কিটা, প্রথম হচ্ছে হিট র্যাশ। প্রথম হচ্ছে হিট র্যাশ। হিট র্যাশ হচ্ছে কি না, আমাদের দেখবেন যে প্রচন্ড গায়ে, বিশেষ করে কি হয় সারা গায়ে, বিশেষ করে মানে আন্ডার আর্মস মানে বগল যেটাকে আমরা বলছি, আর্মপিট বলে, এইসব জায়গায় পিঠে, হ্যাঁ গোলায় ছোট 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 দেখবেন র্যাশ বেরিয়েছে। সেই র্যাশ গুলো কি হয়, আমরা অনেকে ঘামাচি বলে ডাকি। সেই র্যাশ গুলো অনেক সময় কি থাকে, ভেসিকেলস থাকে, মানে ছোট্ট ছোট্ট ছোট ছোট, হ্যাঁ ওখানে জল থাকতে পারে, কি কোনো না কোনো সময় কি হয় পুরো লাল হয়ে থাকে। হ্যাঁ ছোট ছোট র্যাশ কিন্তু লাল হয়ে থাকে। তো এগুলো একটা একটা নাম আছে, যখন সেটা ভেসিকেলস থাকবে সেটা কি বলবো, প্রোফান্ডা বলবো। আর যখন লাল হয়ে থাকে রুব্রা বলবো। আর এমনি বেসিক্যালি হচ্ছে ক্রিস্টালিনা বলবো, কি না মিলিয়ারিয়া। মিলিয়ারিয়া ক্রিস্টালিনা, মিলিয়ারিয়া রুব্রা, মিলিয়ারিয়া প্রোফান্ডা, এই নামগুলো জানার দরকার নেই। আমরা সোজা কথা পাতি গ্রামের ছেলে সব বলবো কি না, ঘামাচি হয়েছিস, ঠিক আছে? এগুলো কেন হয় না, আমাদের যে ঘাম হচ্ছে, আমাদের ঘামগুলো কি, আমাদের যে শরীরে যে লোম আছে, লোমের গোড়া থেকে কি ঘাম বেরোয়। ওই যে রাস্তাটা যদি ব্লকেজ হয়ে যায়, ওই রাস্তাটা যদি ব্লকেজ হয়ে যায় তাহলে কি হচ্ছে না, ওখান থেকে ঘামগুলো আর কিন্তু আসতে পারছে না। তাহলে কি হচ্ছে, ওই ঘামগুলো পাশাপাশি চামড়ার যে নিচের জায়গাগুলো আছে সেসব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, গিয়ে র্যাশ গুলো বের করছে, ঠিক আছে? এগুলো নর্মালি হয়ে থাকে। তা আমাদের আসল এই যে ট্রিটমেন্টটা যদি মানে ডায়াগনোসিস যদি করি, আগে ট্রিটমেন্ট আগে ডায়াগনোসিস যদি করি, সেটা কি পুরোপুরি একটা ক্লিনিক্যাল ব্যাপার। সেখানে কি হচ্ছে, আমরা দেখে চিনবো যে এটা কিন্তু এইটা হয়েছে। এর সাথে তো আরো অনেক রেয়ার যদি ফিভারের সঙ্গে থাকে সেগুলো কিন্তু আমরা আলাদা করে নিতে হবে, ঠিক আছে? এইবার আমাদের যে ট্রিটমেন্টটা যদি আমরা এখানে বলি, এইসব ক্ষেত্রে কি করতে হবে, যতটা পারো ঠান্ডা জায়গায় থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। জায়গাটাকে ড্রাই রাখতে হবে, শুকনো রাখতে হবে, যাতে কোনো রকম ভাবে ব্লকেজ না হয়, বাধা না পড়ে ঘাম বেরোনোর জন্য। সেইগুলো ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা কি হলো, হিট র্যাশ। এরপরে আমরা আসবো যে হিট ক্র্যাম্পস। হিট ক্র্যাম্পস, ক্র্যাম্পস মানে কি বলছে, আমরা একটা পেন হচ্ছে, কোথায় পেন হচ্ছে না, আমাদের মাসেল মানে পেশিতে, বিশেষ করে পায়ের যে আমাদের যে কাপ মাসেলস গুলো আছে সেখানে পেন হচ্ছে। গায়ে কোথায় না, পায়ের কাপ মাসেল গুলোতে পেন হচ্ছে। কেন হচ্ছে, প্রচন্ড হারে গরম পড়ছে, গরমের জন্য কি হচ্ছে, আমাদের প্রচন্ড হারে ঘাম হচ্ছে মানে সোয়েটিং হচ্ছে। ঘামের সাথে আমাদের কি বলি যে লবণ বেরিয়ে যাচ্ছে, মানে সোডিয়াম ক্লোরাইড বেরোচ্ছে। সোডিয়াম ক্লোরাইড যত বেরিয়ে যাবে তত আমাদের কি হচ্ছে না, আমাদের ওই যে ইরিটেশন হচ্ছে কোথায় না, আমাদের যে নার্ভ মাসেলস যেগুলো আছে, মাসেল গুলোকে কি হচ্ছে, নিউরোমাস্কুলার যে জাংশন বলি আমরা জায়গাটা, সেখানে কি হচ্ছে ইরিটেশন দেবে, দিলে কি হয় মাসেল গুলো ক্র্যাম্প হবে। এই যে মাসেল গুলো যখন ক্র্যাম্প হচ্ছে তখন কি হচ্ছে না, একটা ব্যথা হচ্ছে, পেইনফুল হচ্ছে, ব্যথা হচ্ছে এবং সাথে 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 কি হচ্ছে না, সাথে সাথে হচ্ছে একটা কন্ট্রাকশন করছে মানে সংকুচিত হচ্ছে। তাহলে পেইনফুল কন্ট্রাকশন, সেগুলো আমরা কি বলছি, এবং ইনভলন্টারি নিজে থেকেই হচ্ছে, মানে ও নিজে থেকেই কিন্তু হচ্ছে, ইনভলন্টারি আমাদের কোনো কন্ট্রোল নেই। ইনভলন্টারি মানে ক্র্যাম্প হচ্ছে, পেইনফুল। তাহলে এইগুলো কি হচ্ছে না, মাসেল গুলো ওরকম ভাবে একটা প্রেজেন্টস করছে, সেগুলোকে আমরা বলবো হিট ক্র্যাম্পস। হিট ক্র্যাম্পসে মনে রাখতে হবে, হিট ক্র্যাম্পসে কিন্তু টেম্পারেচার, মানে যে পেশেন্ট বা যে যার হবে, আমাদের যদি কারোর হয়, সেখানে কিন্তু তার টেম্পারেচার, গায়ের যে টেম্পারেচার, তাপমাত্রা কিন্তু খুব বেশি হাই হবে না। তার মেন্টাল অবস্থা কিন্তু ঠিক থাকবে। যেগুলো হিট স্ট্রোকের জায়গায় আমরা যদি বলি, মেন্টাল আনকনসিয়াস হয়ে যায়, অজ্ঞান হয়ে যেতে পারে, সেখানে সেগুলো হবে না। আর একটা জিনিস জানতে হবে, এখানে কিন্তু পেশেন্টের প্রচুর পরিমাণে কি হবে না, প্রচুর পরিমাণে পেশেন্ট কিন্তু ঘেমে যাবে, প্রচুর পরিমাণে পেশেন্ট ঘেমে যাবে। তাহলে এখানে যদি এই পেশেন্ট ল্যাব টেস্ট করা হয়, মানে ল্যাব মানে ব্লাড টেস্ট করা হয়, দেখা যাবে যে রক্তের সোডিয়াম ক্লোরাইড এগুলো একটু কমে যেতে পারে, নর্মাল থাকতে পারে, ঠিক আছে, স্লাইডলি কমে যেতে পারে, নর্মাল থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু কোনো অর্গানও মানে মানে অর্গান যে কোনো ড্যামেজ হচ্ছে না, মানে সোজা কথা কিডনি, লিভার এগুলো কিন্তু নর্মাল থাকছে।
আর হচ্ছে আমাদের যে ক্রিয়েটিনিন কাইনেজ, বিশেষ করে যেগুলো মাসেল গুলো যদি ভেঙে যায়, র্যাপডোমায়োলাইসিস যেগুলো আমরা বলছি, সেগুলো কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা এখানে নেই। ঠিক আছে, তাহলে এই পেশেন্ট গুলোকে কি করতে হবে, না এই পেশেন্ট গুলোকে একটা ঠান্ডা যে পরিবেশে তাকে রেস্ট দিতে বলতে হবে, এবং তার যেহেতু শরীর থেকে প্রচন্ড হারে জল বেরিয়ে গেছে, তাহলে কিন্তু তাকে কিন্তু জল দিতে হবে, সাথে সাথে কি দিতে হবে, সাথে সাথে ওআরএস মানে আইসোটনিক সলিউশন দিতে হবে, যাতে কিন্তু ওই লবণের ঘাটতিটা পূরণ করতে পারে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমরা পেশেন্ট গুলোকে কি করব, এখানে কিন্তু এই যে সোডিয়াম ক্লোরাইডের যে লবণের যে ট্যাবলেট গুলো থাকে সেগুলো আমরা দেবো না। পেশেন্টটা অলরেডি তেষ্টায়, মানে খুব তৃষ্ণা হয়, তেষ্টা পায় তার, তারপরে যদি আমরা তাকে যদি এই সল্ট গুলো দিই, তারপরে সে আরো জল তেষ্টা পাবে, তারপরে কিন্তু আরো তার বমি বমি এসব হওয়ার চান্সেস অনেক বেশি। ওই জন্য করে আমরা সবসময় জল দেবো, প্রচুর পরিমাণে জল খাওয়াবো, এবং সাথে সাথে ওআরএস এর জলও খাওয়াবো। ওআরএস টা কিভাবে মিশাতে হবে, না আমরা সবসময় যে ওআর এর প্যাকেট গুলো থাকে তার গায়ে লেখা থাকে, দেখবেন যে 1 লিটার জলের সাথে একটা ওআরএস, সেটা কিন্তু উইদিন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে কিন্তু ওআরএস টা খেতে হবে। তাই এইসব পেশেন্টে কি হবে, 1-1.5 ঘন্টার মধ্যে 1 লিটার 2 লিটার জল শেষ করে দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি হলো, হিট ক্র্যাম্পস। তাহলে এইসব হিট ক্র্যাম্পস এর জন্য কিন্তু নর্মালি আমরা কোন রকম ভাবে আমরা মেডিসিন মানে ব্যথার ওষুধ টষুধ খুব একটা খাবো না, শুধুমাত্র ওআরএস এবং পর্যাপ্ত পরিমাণে জল খেলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হিট এক্সহশন। হিট এক্সহশন ব্যাপারটা কি হচ্ছে না, এই যে ঘামটা প্রচন্ড হারে বেরিয়ে যাচ্ছে, যেতে 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 কি হচ্ছে না, আমাদের যে এক্সট্রা সেলুলার মানে সেলস থেকে সেলের বাইরে যে মানে জলগুলো রয়েছে সেগুলোও বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পরে কি দেখা যাচ্ছে না, আমাদের হার্টে হার্টে দিনে কি হচ্ছে, আমরা একবার পাম্প করলে যে যতটুকু রক্ত সারা শরীরে সরবরাহ করতে পারতো সেটা কিন্তু আর করতে পারছে না। তার জন্য কি হবে, তার জন্য একটা মাথার মধ্যে কিন্তু রক্ত সরবরাহ কমে যাবে। এরপরে কি হতে পারে, এতটা কমে যাচ্ছে যে খুব, মানে খুব কমছে না আবার খুব বেশিও না, মানে কেমন একটা জায়গায় থাকছে যে পেশেন্ট কিন্তু একদম আনকনসিয়াস হয়ে যাচ্ছে না। পেশেন্ট এখানে কি হবে, পেশেন্ট একটা লেথার্জি হবে, একটা পেশেন্ট নেতিয়ে পড়ছে, পেশেন্ট একটা ডিজিনেস ফিল করছে, মাথা ঘুরছে এরকম মনে হচ্ছে, একটা অবসাদ হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা ফ্যাটিক হচ্ছে, ম্যালেজ, গা ম্যাজ ম্যাজ করছে, গা মাথাটা ঘুরছে, লাইটনেস হচ্ছে, নিয়ার সিনকোম মানে এই মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে এরকম একটা ব্যাপার, হেডেক হবে, নজিয়া ভমিটিং এগুলো থাকবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, এখানেও কিন্তু সেরকম মেন্টাল স্ট্যাটাস সে একদমই কিন্তু ঠিক থাকবে, কোনো রকম ভাবে সে অজ্ঞান হয়ে যাবে না। আর কিন্তু টেম্পারেচার যেটা আমরা বলি হিট স্ট্রোকের জন্য, যেটা 104 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, সেটা কিন্তু এখানে হবে না। একটু টেম্পারেচার রাইজ করতে পারে, বাড়তে পারে, কিন্তু তাপমাত্রা কিন্তু ততটা কিন্তু হবে না। এইসব পেশেন্টের ক্ষেত্রে কি দেখা যায়, যেহেতু প্রচন্ড ভাবে জল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের রক্তের মধ্যে কি থাকে, যে কণিকাগুলো থাকছে, মানে রক্ত ব্লাড সেলস, আর হচ্ছে কি আমাদের প্লাজমা, সেই প্লাজমাটা প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এর সেলস গুলো বেশি হয়ে যাচ্ছে তুলনামূলক ভাবে, তার মানে হিমাটোক্রিটটা কিন্তু বেশি হবে, হিমাটোক্রিটটা বেশি হয়ে যাচ্ছে। আর কি, সোডিয়াম পটাশিয়াম, এই সোডিয়াম ক্লোরাইড এগুলো কমবে বলে দিয়েছি। আর একটা জিনিস হতে পারে, যদি আমরা ব্লাড টেস্ট করে দেখি, ইউরিয়া ক্রিয়েটিন অনেক সময় বাড়তে পারে, তার কারণ এখানে নাইট্রোজেন প্রোডাক্টস গুলো বাড়বে। আর ক্রিয়েটিন কাইনেস হয়তো খুব দু একটা মাসেলস হয়তো নষ্ট হতে পারে, তার জন্য কি হতে একটু মাইল্ডলি মানে অল্প অল্প বাড়তে পারে, বা নর্মালি ম্যাক্সিমাম থাকে। এই পেশেন্টের ক্ষেত্রেও সেম জিনিসই হবে, পেশেন্টকে ঠান্ডা রেস্ট নিতে হবে, পেশেন্টের প্রচন্ড হারে জল খাওয়াতে হবে, ওআরএস খাওয়াতে হবে। পেশেন্ট যদি মনে করে যে সে কোনো রকম ভাবে জল খেতে পারছে না, তখন তাকে কিন্তু আইসোটনিক যদি নর্মাল স্যালাইন যেটা আছে সেটা কিন্তু না 0.9% যে স্যালাইনটা আছে তখন তাকে দিতে হবে। দেওয়ার পরে তাকে কিন্তু মানে মানে ইনফিউশন দিতে হবে, যেটা স্যালাইন আমরা যে বলছি সেটা ইনফিউশন দিতে হবে, এবং মোটামুটি 48-48 ঘন্টার মধ্যে তাকে অবজারভেশনে রাখতে হবে। তাহলে এটা কি হলো, হিট এক্সজশন। আমরা হিট র্যাশ পড়েছি, হিট ক্র্যাম্পস পড়েছি, হিট এক্সজশন পড়লাম। এবার আমরা পড়বো হিট সিনকোপ। তার মানে কি, জিনিসটা আরো বাড়াবাড়ি হয়ে গেল। তাহলে আমরা কতদূর পর্যন্ত ছিলাম, ঘাম প্রচুর বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম কমে যাচ্ছে, এক্সট্রা সেলুলার সেলের বাইরে জলগুলোও চলে যাচ্ছে। এখানে কি হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে হয়ে গেল, মানে সেলের বাইরে জল চলে যাচ্ছে, এমন জল চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, যে পেরিফেরিতে আমাদের, বিশেষ করে পেরিফেরিতে কি হচ্ছে, ভেসো ডাইলেশন হচ্ছে। তার মানে কি, যে আমাদের ব্লাড ভেসেলস গুলো যেগুলো আছে, আমরা যদি বলি যে ব্লাড ভেসেলস গুলো যেগুলো আছে, ব্লাড ভেসেলস গুলো, আমার যে এন্ডোথেলিয়াল সেলস গুলো রয়েছে এরকম ভাবে থাকে, সেটা ডাইলেশন হচ্ছে, চওড়া হয়ে যাচ্ছে। চওড়া হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, জায়গাটা বেশি পেয়ে যাচ্ছে, তাহলে ওখানে কিন্তু প্রচন্ড হারে কিন্তু এখানে বেশি পরিমাণে কি হচ্ছে, ব্লাড গুলো থেকে যেতে পারছে, বিশেষ করে কোথায় না পায়ের দিকে। তাহলে পায়ের দিকে ব্লাড ভেসেলস গুলো তারা এরকম সরু ছিল, চওড়া হয়ে যাচ্ছে, গেলে ওখানে প্রচন্ড হারে কিন্তু ব্লাড এবং প্লাজমা মানে রক্ত এবং রক্ত রস, সেগুলো সমস্ত কিছু যখন জমে থাকছে, তাহলে হার্টের উপরের দিকে আসছে না, সেটাকে আমরা কি বলছি না, পেরিফেরাল পুলিং হচ্ছে, ভেনাস পুলিং হচ্ছে, ভেনের দিকে হচ্ছে, এটা পেরিফেরাল ভেনাস পুলিং। ঠিক আছে, এই পুলিংটা হওয়ার জন্য কি হয়, তাহলে কার্ডিয়াক আউটপুট, হার্টে দেনে ব্লাড পাচ্ছে না আলটিমেটলি। হার্টে যদি না ব্লাড না আসতে পারে, তাহলে সরাসরি রক্ত আবার কি করে পুনরায় ছড়াবে, তাই না? তাহলে আমরা নর্মালি কি হচ্ছে, আমরা নর্মালি
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে হার্টে আসে, হার্ট থেকে লাঙে যায়, লাঙে গিয়ে ওটা পরিশুদ্ধ হয় অক্সিজেন মেশে, আবার হার্টে আসে, আবার হার্ট সারা শরীরে পৌঁছায়। এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আলটিমেটলি মাথায় থেকে রক্ত যাবে না। তাহলে মাথায় যদি রক্ত কম যায় তাহলে কি হবে? আলটিমেটলি মাথার মানে মেন যে ইয়ের খাবারটা কে দেয়, গ্লুকোজ দেয়, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, তাহলে পেশেন্ট কি হবে? অজ্ঞান হয়ে যাবে। কিন্তু আবার পেশেন্টকে একটু শুয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি পেশেন্টটা আবার ঠিক হয়ে যাবে। এটা একটা ট্রানজিয়েন্ট অ্যাটাক। এই যেটাকে সিনকোপ বলছে, এটাকে ট্রানজিয়েন্ট অ্যাটাক বলছে। এটাকে বলা হচ্ছে সিনকোপ। ট্রানজিয়েন্ট অ্যাটাক বা এটাকে সিনকোপ বলা হচ্ছে। এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু যেগুলো আমাদের হিট এক্সজশনে যা ছিল সবগুলোই থাকবে, সাথে সাথে কিন্তু একটা ঝিমিয়ে পড়া ভাব, এবং যেটা আমরা নেতিয়ে পড়া ছিল সেখানে কিন্তু এখানে পেশেন্ট একটুখানির জন্য হলেও অজ্ঞান হয়ে যাবে, একটুখানির জন্য হলেও ফেন্ট হয়ে যাবে, ঠিক আছে, অজ্ঞান হয়ে যাবে। বাকি সবগুলো যেরকম আছে সেগুলো সব থাকবে। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু সেই বডিতে কোর টেম্পারেচার এখানে কিন্তু 104 ডিগ্রি বেশি হবে না। ভালো করে মনে রাখতে হবে, এই যে আমাদের পরিবেশে প্রচন্ড হারে গরম পড়েছে, যদি আমরা টেম্পারেচার চেক করি, আমরা নর্মালি কোথায় করি? আমরা আন্ডার আর্মে করি, মানে বগলে করছি সোজা কথা। কিন্তু এখানে ক্ষেত্রে কি করতে হবে? পার রেক্টাল মানে অ্যানাল ক্যানালের যেখানে কিন্তু আমাদের থার্মোমিটারটা দিয়ে দেখতে হবে। তার কারণ বাইরের পরিবেশ এতটাই গরম, এমনিতেই টেম্পারেচার তো বেশি হয়ে যাচ্ছে। অনেক জায়গায় বাঁকুড়া টাকুড়াতে যাচ্ছে 42 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি, 38 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, তাই না? নর্মালের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেখানে তো বাইরের থার্মোমিটার রাখা যায়, থার্মোমিটার দিয়ে চেক করলে ভুলভাল আসতে পারে। তাহলে আমরা সবসময় কিন্তু কোর টেম্পারেচার দেখতে গেলে এখানে কিন্তু পার রেক্টাল দিয়ে দেখতে হবে, বা আমরা ওরাল গালের মধ্যেও থার্মোমিটার দিতে পারি। ঠিক আছে, এই পেশেন্টগুলো কি করতে হবে? তাহলে ওই অবশ্যই পেশেন্টকে রেস্ট নিতে হবে, ঠান্ডা জায়গা আনতে হবে, তাড়াতাড়ি যত সম্ভব কুলিং করাতে হবে, আর স্যালাইন দিতে হবে। সাথে সাথে কি করতে হবে? পেশেন্টগুলোকে কিন্তু আমরা মিনিমাম 48 ঘন্টা অবজারভেশনে রাখবো। তার কারণ এই পেশেন্টগুলোর ওই যে মাসেলস গুলো ভেঙে গিয়ে কি কিন্তু অনেক সময় সিকে এগুলো হতে পারে, বা আমাদের বিভিন্ন রকম অর্গানে এফেক্ট করতে পারে, ঠিক আছে। এবার আমাদের মেন ডেঞ্জার যেটা জিনিস সেটা হচ্ছে কি না, হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা কিন্তু আমাদের কিন্তু খুব ডেঞ্জার। এখানে কিন্তু দেখা যাচ্ছে হিট স্ট্রোক বুঝতে গেলে কি হবে না, পেশেন্ট একটা খুব গরম পরিবেশে কাজ করছে, ঠিক আছে, গরম পরিবেশে কাজ করছে, হ্যাঁ, সেখানে প্রচন্ড গরম, আর্দ্রতা অনেক বেশি। কারা কাজ করে? আমাদের সৈনিকরা কাজ করছে, বিভিন্ন পুলিশ যারা ট্রাফিক পুলিশ রয়েছে, অ্যাথলিট যারা আছে দৌড়াদৌড়ি করছে, বাইরে কাজকর্ম করছে, আউটডোর যে ওয়ার্কার গুলো রয়েছে, মানে বাইরে যারা কাজকর্ম করে, এই যে অ্যাথলিট ফ্যাথলিটরা আছে এরা কিন্তু এরা এদের এদের বেশি হয়, ঠিক আছে। কি হচ্ছে না, প্রচুর পরিমাণে আমাদের শরীরে কি ঘাম একদিকে একবার বেরিয়ে চলে গেল। এইবার দেখা যাচ্ছে বাইরে এতটাই গরম, ঠিক আছে, এবং শরীর কি করবে? আমাদের শরীর মানে যে আমাদের শরীরের মধ্যে যে গরমটা রয়েছে, শরীর মানে বডি সেই গরমগুলো বাইরে আর বের করতে পারছে না। তাহলে এই যে বডি বাইরেতে গরমগুলো বের করে দিতে পারছে না, এই জন্য করে কি হচ্ছে, শরীরের যে সেলস গুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে একটা ইনফ্লামেটরি রিয়াকশন হয়ে যাচ্ছে। এটা সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স মাল্টি অর্গান জুড়ে হচ্ছে। হয়ে কি হচ্ছে, এই মাত্র যে ছবিটা আমরা এঁকেছিলাম, এখানে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেই ব্লাড এন্ডোথেলিয়াল গুলো কি হচ্ছে, ড্যামেজড হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। গিয়ে এখান থেকে লিকেজ হবে, ব্লাড গুলো বাইরে চলে আসবে, এসে কি হচ্ছে, ফুলে যাচ্ছে, ঠিক আছে, মাল্টি অর্গান ফেলিওর করে দিচ্ছে, মাল্টি অর্গান ফেলিওর করে দিচ্ছে। তাহলে এই পেশেন্ট কি নিয়ে আসবে? এই পেশেন্ট কোর টেম্পারেচার যদি আমরা মাপি, রেক্টাল টেম্পারেচার, সেখানে কিন্তু 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যেতে পারে। পেশেন্ট পুরোপুরি অ্যানহাইড্রোসিস হবে, তার মানে কি পেশেন্ট পুরো ঘামবে না, পেশেন্টের গা পুরো ড্রাই থাকবে। এটা কিন্তু হিট স্ট্রোকের সাইন। কি, পেশেন্ট ড্রাই থাকবে, কোনো রকম ঘাম হবে না, পেশেন্টের টেম্পারেচার 104 ডিগ্রি অনেক বেশি থাকবে, এবং পেশেন্ট কনফিউজড হয়ে যেতে পারে, কি হচ্ছে বুঝতে পারছে না, হ্যাঁ, একটা কমায় অজ্ঞান হয়ে আসতে পারে, একটা ডিলিরিয়াম ভাব থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা দেখে আমরা বুঝবো। তারপরে সাথে সাথে পেশেন্টের আর আমাদের হার্ট রেট প্রচুর পরিমাণে বাড়বে, হ্যাঁ, শ্বাসকষ্ট হতে পারে পেশেন্টের, এগুলো তো হবেই, হেডেক নজিয়া তো আগে থেকেই থাকবে, হ্যাঁ, আর প্রেশারটা অনেক ফল করে যাবে, কারণ প্রেশার এন্ডোথেলিয়াল ড্যামেজ হয়ে গেছে, প্রেশার তো ফল করবেই। এইবার আমরা দেখতে হবে এই পেশেন্টের কিন্তু প্রত্যেকটা অর্গানে কিন্তু গন্ডগোল হতে পারে, বিশেষ করে কিডনি, লিভার। কিডনির জন্য আমরা কি বিশেষ কারণ নষ্ট হতে পারে, তার কারণ মাসেলস গুলো নষ্ট হয়ে হয়ে গিয়ে, মাসেলে প্রচুর প্রোটিন থাকে, সেগুলো ইউরিন দিয়ে মানে আমাদের সোজা কথা, ইউরিন দিয়ে যখন বেরোনোর চেষ্টা করবে তখন কিন্তু কিডনি ড্যামেজ করে দেবে, দিয়ে কি করছে, একেআই হবে, অ্যাকিউট কিডনি ইনজুরি করবে। তখন আমাদের কিডনিতে মানে যদি আমরা টেস্ট করি, ব্লাড টেস্ট করি, সেই ইউরিয়া ক্রিয়েটিন গুলো প্রচন্ড হারে বেড়ে যাবে। পেশেন্টের কোয়াগুলোপ্যাথি হবে, পেশেন্টের লিভারের জন্য এএসটি, এলডি, এলডিএইচ গুলো বাড়বে, হ্যাঁ, ক্রিয়েটিন কাইনেস বাড়বে, তার কারণে মাসেল ভেঙে যাচ্ছে, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, ঠিক আছে।
এইগুলো কিন্তু মোটামুটি একটা হিট স্ট্রোক। এই পেশেন্ট গুলোকে কিন্তু খুব সিরিয়াস ভাবে দেখতে হবে। এই পেশেন্ট গুলোকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু কুলিং করাতে হবে। আমাদের বেস্ট প্রসিডিওর যেটা আমরা ভাববো না, আমরা আগে ভাববো কি যেটা আমাদের কাছে অ্যাভাইলেবল আছে, আমরা ইমিডিয়েট কুইকলি আমরা কি করব, আমরা কিন্তু পেশেন্টটাকে কুলিং করাবো। পেশেন্টটা কুলিং করাবো, দু রকম ভাবে কুলিং হয়। আমরা সবাই ছোটবেলায় পড়ে এসেছি, দেখেছি, জানি যে কি অনেক রকমের হচ্ছে কি যে তাপ প্রবাহিত হয়। একটা সেই রেডিয়েশন ছিল, হ্যাঁ, কনভেকশন, কন্ডাকশন, হ্যাঁ, ইভাপোরেশন মানে বাষ্পীভূত হয়ে যায়, ইভাপোরেশন মানে বাষ্পীভূত হয়ে যাওয়া, আর কন্ডাকশন মানে পরিবাহিত হয়। এই ইভাপোরেশন জিনিসটা কি? একটা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, হয়তো কুলিং করতে পারে, আবার টেকনিক আছে। আর একটা কি হতে পারে, কন্ডাকটিভ হতে পারে। ইভাপোরেটিভ মানে কি, আমরা একটা পেশেন্ট এসছে এই অবস্থায় হিট স্ট্রোক দিয়ে, আমরা পেশেন্টের কি করব না, সঙ্গে সঙ্গে পেশেন্টের গা পুরো একদম জামা প্যান্ট পুরো খালি করে দেবো। দিয়ে কি করছি, কিন্তু এখানে আমরা একদম মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এই পেশেন্টের একদম ডাইরেক্ট বরফ জলকে আমরা কিন্তু পেশেন্টের গায়ে ছড়িয়ে দেবো না, খালি গায়ে ছড়াবো না। ঠিক আছে, যখন আমরা পেশেন্টের পুরো তার কাপড় জামা খুলে দিয়ে কুলিং করছি, সেখানে কিন্তু আমরা মানে যেটা আমরা ইভাপোরেটিভ, যে ইভাপোরেটিভ কুলিং যেটা করছি, সেখানে কিন্তু আমরা পেশেন্টের টেম্পারেচার যে জলটা দেবো সেই সেটা কিন্তু বরফ জল দেবো না, আমরা উল্টে কিন্তু আরো ভেসো কনস্ট্রিকশন হয়ে বিপদ এসে যাবে। সেখানে আমরা কি করব, অন্তত পেশেন্টের জলটাকে নর্মালের চেয়ে একটু গরম জল দিতে হবে, মানে যেটাকে আমরা বলি লিউ ওয়ার্ম ওয়াটার, উষ্ণ উষ্ণ গরম জল পেশেন্টের গায়ে দিতে হবে। দিয়ে কি বড় যে স্ট্যান্ড ফ্যান বা ফ্যান গুলো যদি হয়, সেই ফ্যান গুলো কিন্তু চালিয়ে দিতে হবে। ফ্যান চালিয়ে দেওয়ার জন্য কি হবে, ওখানে যে স্কিন থেকে কি হচ্ছে, বাষ্পীভূত হবে হয়ে আমাদের যখন কি স্কিন থেকে সেই জলটা উড়ে চলে যাবে, তখন শরীর থেকে কিন্তু টেম্পারেচারটা চলে যাবে, মানে কমে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা স্টেপ হয়। আর একটা, এইসব আমরা এইসব কাণ্ড কারখানা করতে পারবো না, কারণ এত ওই জল টল নিয়ে আসা, তারপর আমরা বরফ জল দুম করে কোথায় গরম জল মানে একটু উষ্ণ উষ্ণ গরম জল কোথায় পাবো? যদিও গরমের সময় এমনি জলই গরম হয়ে থাকে, যে কোনো জল দিয়ে আমরা স্ট্যান্ড ফ্যান ছেড়ে দিতে পারি। আর একটা প্রসিডিউর হচ্ছে কন্ডাক্টিভ ভাবে আমরা কুলিং করতে পারি, যেটা কন্ডাক্টিভ বেস কুলিং সিস্টেম আছে। সেখানে কি করা যায়, পেশেন্টের গায়ে যেরকম পরিহিত যা কিছু আছে সবকিছুই থাকবে। আমরা এবার এখানে কি করব, পেশেন্টের বরফ জল দেবো। এখানে তার কারণ হচ্ছে কি না, পেশেন্টটার কিন্তু ইভাপোরেশন হচ্ছে না, এখানে কন্ডাকশন হচ্ছে। তার মানে কি, পেশেন্টের গায়ে থেকে কি হচ্ছে, টেম্পারেচারটা পরিবাহিত হচ্ছে হয়ে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে, মানে স্কিন থেকে যেরকম আমরা বাষ্পীভূত হচ্ছে সেরকম ভাবে বেরোচ্ছে না। এই জন্য এখানে কিন্তু আমরা কি করি, মোটামুটি কোল্ড ওয়াটার আমরা দিই, 1 থেকে 15 ডিগ্রি। হ্যাঁ, অনেক অনেক জায়গায় মোটামুটি নর্মাল ওয়াটার, নর্মাল রুম টেম্পারেচার ওয়াটারও দিতে পারি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে এতটাই মানে অসুবিধা হচ্ছে যে আমরা হাতে ধারে কিছু থাকে না, বরফ জল টল যা কিছু পাই আমরা চুবিয়ে দিই পেশেন্টকে নিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু ওই ফ্যান ট্যান গুলোর গল্প আসছে না। ভালো করে খেয়াল করতে হয়, যদি আমরা বরফ জল দিয়ে তার উপর ফ্যান দিয়ে দিই, পেশেন্টটা কিন্তু আরো কাঁপবে, এরকম ঠকঠক করে যখন কাঁপবে, এই কাঁপুনির সময় কিন্তু হিট প্রোডাকশন হবে, শরীরের ভিতরে কিন্তু আরো হিট তৈরি হবে, তখন কিন্তু পেশেন্টের বিপদটা আরো বাড়বে। ওই জন্য করে মনে রাখতে হবে, যদি আমরা বরফ জল দিই বা ঠান্ডা জল দিই, পেশেন্টের জামা কাপড় যেমন আছে তেমন থাকবে, জলটা দিয়ে দেবো। আর যদি আমরা পেশেন্টের একটু উষ্ণ উষ্ণ গরম জল দিই, তাহলে জামা কাপড় খুলে স্ট্যান্ড ফ্যান ছাড়িয়ে দেবো। তাহলে বরফ জল দেবো আর ফ্যান দেবো, এটা হবে না। তাহলে এমনি ঠান্ডা জলে দিয়ে দেবো, জামা কাপড় সমেত দিয়ে দেবো, ওটা আলাদা জিনিস। তাহলে ওটা কন্ডাকশনের মাধ্যমে হিটটা লস করবে শরীর থেকে। আর যদি আমরা উষ্ণ উষ্ণ গরম জল বা এমনি নর্মাল জল দিয়ে যদি আমরা ফ্যান চালিয়ে দিই, তখন কিন্তু পেশেন্টটা মনে রাখতে হবে যে পেশেন্ট যেন কাঁপুনি না হয়, কাঁপুনি হলে কিন্তু উল্টে বিপদ। সাথে সাথে পেশেন্টের কি করতে হবে, আমরা প্রচন্ড হারে পেশেন্টের কি করি যে গ্যাস্ট্রিক লাভাস করি না, ভিতরের টেম্পারেচারটাকে কমানোর জন্য গ্যাস্ট্রিক লাভাস দিই নর্মাল স্যালাইন দিয়ে। ঠিক আছে, তারপর আমরা কি করি, এমনি বোলাস, স্যালাইন ট্যালাইন এমনি সব কিছু দিতে হবে। এই পেশেন্টের যদি খিচুনি টিচুনি হয়, তখন কিন্তু যে, তখন ডায়াজিপাম এইসব গুলো, বেঞ্জোডাইজিপাম যে গ্রুপগুলো রাখা আছে সেগুলো আমরা দেবো। ঠিক আছে, এবার সবসময় মনে রাখতে হবে পেশেন্টের অর্গান মানে বিশেষ করে কিডনি আর লিভার ফেলিওর হচ্ছে কি না। যদি ফেলিওর হচ্ছে তাহলে কিন্তু পেশেন্টের খুব সমস্যা, না তখন তো পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোম হয়ে যাবে, তাই না? তখন আমরা কি করতে হবে, তা পেশেন্টের মনিটরিং করতে হবে, কি কি আমাদের ভাইটাল সাইন যেগুলো আছে, ইউরিন হচ্ছে কিনা ঠিক করে। ঠিক আছে, বিভিন্ন রকম ল্যাবস যেগুলো আমি বললাম, এই ল্যাবস গুলো সমস্ত কিছু কন্টিনিউ টেস্ট করে করে আমাদের দেখতে হবে যে পেশেন্টের মনিটরিং হচ্ছে কি না। এইটা হচ্ছে আমাদের, তাহলে কি হলো, হিট রিলেটেড ইলনেস। তাহলে প্রথম আমরা কি পড়লাম, হিট র্যাশ, তারপরে আমরা কি পড়েছি, হিট র্যাশের পরে হিট ক্র্যাম্পস, তারপর হচ্ছে হিট এক্সহশন, তারপর হচ্ছে কি হিট সিনকোপ, তারপর হচ্ছে হিট স্ট্রোক, সবচেয়ে বিপজ্জনক হিট স্ট্রোক। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন।
আর একটা কথা, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর একটা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি নোটটা দিয়ে দেবো। যদি কোনো অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে থেকে গিয়ে ওখান থেকে ডিসকাশনের একটা গ্রুপ আছে, সেই ডিসকাশনের গ্রুপে গিয়ে ডাইরেক্ট যদি কেউ কথা বলতে পারে, আমি ডাইরেক্ট রেসপন্স করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই গরমের সময় আশা করছি এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখতে সুবিধা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।